18 মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী। রয়টার্সকে জেনারেল ওয়াকার। ইসি সংস্কার কমিটির গুরুত্ব দলগুলোর সঙ্গে আলোচনায়। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। কিছুক্ষণ পরেই শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। রাতে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। গুরুত্ব পাবে জিএসপি সহ বিভিন্ন বিষয়। জেলা প্রশাসক পদের জন্য ঘুষ লেনদেনের অভিযোগ। যুগ্ম সচিবের রুম থেকে চেক ও ফিট লিস্টের নথিপত্র জব্দ। গোয়েন্দা নজরদারিতে এক ব্যবসায়ী। এবং স্যারকে আমি ফিজিক্যালি কিন্তু দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই। না, আমি সুনির্দিষ্ট কিছু জানি না। ছিল না, অভিযোগগুলো আসলে আমাকে পাঠাতে পারেন। আমি পোশাক শ্রমিকদের 18 দফা দাবিতে সম্মত মালিকরা। কাল থেকে সব কারখানা খোলা রাখার নির্দেশ। বিশৃঙ্খলা হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল অটোরিকশা ভ্যানের ধাক্কা লাগা নিয়ে 2 গ্রামের তুমুল মারামারি। জমির বিবাদ নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে একজনের মৃত্যু। শেয়ার কারসাজি দায়ে ক্রিকেটার সাকিব সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা। বিএসইসির কমিশন সভায় সিদ্ধান্ত। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে প্রাণহানি ছাড়ালো 550। অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি নেতানিয়াহুর। 200 রকেট নিক্ষেপ হিজবুল্লাহ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন সম্পন্নে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না, এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার মনে করেন 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই। আমাকে জিজ্ঞেস করলে বলবো, এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন, সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান, দুজনের মধ্যে সুসম্পর্কের কথা। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাহিনীর কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈন্য। সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই। যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে, আমি অবশ্যই ব্যবস্থা নেব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয়।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনিই পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে, এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নির্বাচন কমিশন সংস্কারে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ দেয়া হবে, তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার। এমনটা বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দিনক্ষণ নির্ধারণ না হলেও সব রাজনৈতিক দলের সাথে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়। তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এর মধ্যে সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে উঠে এসেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুটি। এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিয়েছে ফিলিস্তিন মিশন। চলতি বছর মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল 143টি দেশ। এবারের অধিবেশনেই ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে 124টি দেশ। রাতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত 9টা নাগাদ হবে 15 মিনিটের এই বৈঠক। এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে মনে করছেন সফরসঙ্গী বিশ্লেষকরা। তাদের মতে বহু কাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনূস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। প্রফেসর ইউনূস যে এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে। স্বৈরাচারকে এইভাবে সরানো যায় এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না, সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে। এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম, কৌতূহলটা সাংঘাতিক। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। এবারের সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মোক্ষম সুযোগ বলেও মনে করেন তারা। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ, শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে।
জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্তর উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জেলা প্রশাসক নিয়োগে ঘুষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দেয়া ক্যাশ চেক আর চিরকুটগুলো হাতে এসেছে যমুনা টেলিভিশনের। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক চাল ব্যবসায়ী। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিষয়টি আগে জানা ছিল না। দুপুরের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আখলাকুস সাফার রিপোর্ট। পদ্মা ব্যাংকের লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেয়া একটি চেক, টাকার পরিমাণ 3 কোটি। চেকদাতা মির্জা সোবেদ আলী নামে এক ব্যবসায়ী। চেকটি পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুম থেকে। চেকের সাথে পাওয়া যায় চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট। চিরকুটের যে হাতের লেখা, এটি ওই যুগ্ম সচিব ডক্টর জিয়ার, এবং এখানে যে 5 জনের নাম আছে এবং তাদের যে চয়েস দেওয়া আছে বিভিন্ন জেলার, তাদের মধ্য থেকে 2 জনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসকও হয়েছেন। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীদের সংখ্যা লেখা, যে হাতের লেখা আরেক যুগ্ম সচিব আলী আজমের। ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট 582 প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে 470 জন কর্মকর্তা উপস্থিত হন, বাকি 52 জন ভাইবা দিতে যাননি। বিষয়টি জানাজানির পর চেকদাতা মির্জা সোবেদ আলীকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে। তিনি বলেন, না, আমি সুনির্দিষ্ট কিছু জানি না। প্রক্রিয়া জড়িত ছিল না, প্রক্রিয়া জড়িত ছিল যে 5 জন সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 5 জন সেক্রেটারির একটা বোর্ড। জি, প্রক্রিয়া জড়িত ছিল না। অভিযোগ আছে, আমাকে পাঠাতে পারেন, আমি অভিযোগের বিষয়ে জানতে চাই নওগাঁর ওই জেলা প্রশাসকের কাছে। তিনি বলেন, যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনকে দেখেননি কখনো। এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি। স্যারকে আমি ফিজিক্যালি কোনো দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া, এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই। অনেকেই চাচ্ছে যে আমরা যারা জেলা প্রশাসক হিসাবে 51টি জেলায় একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে পদায়িত হয়েছি, আমরা যাতে মেন্টাল স্ট্রেস নিয়ে এই কাজগুলো করতে না পারি, সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আর আলী আজমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। আজ অফিসেও যাননি তারা। এ খবরে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। এটাকে বলে ফিট লিস্ট, বরাবর হয়েছিল। সেইভাবে হয়ে থাকে, এখান থেকে কেউ পোস্টিং পায়, কারো পোস্টিং পেতে দেরি হয়, নাথিং মোর। এখানে ইন্ডিভিজুয়াল কারো কোনো কিছু করার সুযোগই নেই, আর জয়েন্ট সেক্রেটারি তো পোস্টেই ওঠে না। হি ইজ নট এ মেম্বার অলসো। এই ধরনের কোনো যদি কেউ দোষী এতটুকু হয়, এই থেকে দায় থেকে কেউ ছাড় পাবে না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গার্মেন্টস সহ শিল্পের শ্রমিকদের 18 দফা দাবি পূরণে মালিক ও শ্রমিকরা একমত হয়েছেন। সচিবালয়ে সরকারের 4 উপদেষ্টার উপস্থিতিতে দাবি বাস্তবায়নে যৌথ ঘোষণা দিয়েছেন তারা। শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি পূরণ হয়েছে, বুধবার থেকে সব কারখানা খোলা থাকবে। এরপরও বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ও মালিক নেতারা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নানা বৈঠক, দেন দরবার ও দাবি পূরণের পরও বিশৃঙ্খলা থামছে না পোশাক কারখানায়। প্রায় 50 দাবি নিয়ে আন্দোলনে শ্রমিকরা। এ অবস্থায় সংকট সমাধানে শ্রম, স্বরাষ্ট্র, শিল্প, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন মালিক ও শ্রমিকরা। ছিলেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। দীর্ঘ বৈঠকে মালিক ও শ্রমিক দুই পক্ষই 18 দাবি বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা হাজিরা বোনাস পাবেন 250 টাকা, টিফিন ও নাইট বিল পাবেন 10 টাকা করে। সকল কারখানায় নিম্নতম মজুরি অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করা হবে। 10 অক্টোবরের মধ্যে দেয়া হবে বকেয়া বেতন। সাশ্রয়ী মূল্যে রেশনও পাবেন শ্রমিকরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা রিভিউ করা হবে। জুলাই বিপ্লবের শহীদ ও আহত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। পোশাক কারখানায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন নারী ও পুরুষ শ্রমিকরা। নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি 90 দিনের পরিবর্তে 120 দিন পাবেন। এর বাইরে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে 6 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব। একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই
তারা যেন কথা বলে শেষ করে, কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। উপদেষ্টারা বলেন, পোশাক খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, তাই দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের বুধবারের মধ্যে কাজে ফেরার আহ্বান জানান তারা। যেহেতু আমরা প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকরা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনারা এখানে যেভাবে কমিটমেন্ট করে গেছেন, এই কমিটমেন্টটা আপনারা রাখবেন এবং আপনারা রাখলেই আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। সবাই একমত হয়েছে অনেক কিছু, এটা প্রমাণ করে যে আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। বুধবার থেকে পোশাক শিল্প এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা নৈরাজ্যকারী যারা গত কয়েকদিন যাবত আমরা দেখছি, তারা আসলে কোনো পক্ষের না। আমরা একটু পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যে পক্ষেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিকরা কেউ শর্ত ভঙ্গ করলে ছাড় পাবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অর্ধ শতাধিক। হবিগঞ্জের বাহুবলে সংঘর্ষ হয় জমি নিয়ে বিরোধের জেরে, আর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের সাথে অটোরিকশা ভ্যানের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, এর জেরে লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে হাজির হাজারো গ্রামবাসী। রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড্ডাপাড়া এলাকা। পুলিশ জানায়, বড্ডাপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য হাবু মিয়া মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় পাশের উচালিয়া গ্রামের একজনের অটো ভ্যান ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়, উত্তেজনা দেখা দেয় দুই গ্রামের বাসিন্দাদের মাঝে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। মারছে এই ঘটনা। রানিং মেম্বার উনারে যে উনার মিলের ভিতরে ফালায়, উনারে এবং জালাল এবং হাবুকান ফুটের মিলের ভিতরে ফালায় মারছে। 3 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে আহত হয়েছেন অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা একসাথে জড়ো হয়ে এরপরে পরবর্তীতে আমরা একসাথে যাই এবং ফাইনালি আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে হবিগঞ্জের বাহুবলের ভাবনাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হায়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে। এতে ওয়াহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার ইগল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই সাবেক এমপি ও জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলামের সাথে বিরোধ চলছিল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাগিব রৌফ চৌধুরীর। এরই জেরে সংঘাতে জড়ায় দুপক্ষের সমর্থকরা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই সহায়তা করবে তা আগামী অক্টোবরে বিশ্বব্যাংকের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে প্রতিনিধি দলটি চলতি ঋণ কর্মসূচির সাথে আরও $3 বিলিয়ন সহায়তার বিষয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংকের সাথে। আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দুদের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব এবং অর্থ পাচার সহ বিভিন্ন খাতের সংস্কারে IMF-এর কাছে সহায়তা চেয়েছেন তারা। কারা কি সাহায্য দেবে এটা কোঅর্ডিনেট করে IMF-কে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য, আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ড করতে পারে। অত 2-3টা সংস্থা একই কাজ করবে কিন্তু রিসোর্স লাগবে বেশি, অত সেটা নিয়ে আলোচনা। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকে যায় IMF-এর প্রতিনিধি দল। সেখানে গভর্নরের সাথে আলোচনা হয় ব্যাংকিং খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মুদ্রানীতি নিয়ে। আমদানি ব্যয় মেটানোর পরিমাণ ডলার থাকার কথা ছিল, সেখানে 3.1 আছে। এই জায়গাটায় আমরা একটু ল্যাগিং বিহাইন্ডে আছি এবং গভর্নর মহোদয়ের কাছে ওনারা এর বিষয়ে কমেন্ট চেয়েছে। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে IMF-এর প্রতিনিধি দলটি। বৈঠক করবেন জাতীয় রাজস্ব বোর্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সাথে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেটার হিসেবে তিনি যতটা সমাদৃত, ব্যবসায়ী হিসেবে তাকে ঘিরে বিতর্ক যেন আরও বেশি। বলছি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। শেয়ার কারসাজি দায়ে আজ তাকে 50 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। একই দোষে দুষ্ট তার কোম্পানি মোনার্ক মার্ট, বিজনেস পার্টনার আবুল খায়ের হিরু সহ মোট 7 ব্যক্তি ও প্রতিষ্ঠান। খেলোয়াড় সাকিব আল হাসানের নৈপুণ্য নিয়ে নতুন কিছু বলার নেই। তিনি বাংলাদেশি ক্রিকেটের আইকন। মাঠের পারফরমেন্স দিয়ে দেশের মানুষকে আনন্দে মাতিয়েছেন অসংখ্যবার। ক্রিকেটের সুবাদে সম্মান আর খ্যাতি মিলেছে সারা বিশ্ব থেকে। কিন্তু এই একই সাকিব ব্যবসায়ী হিসেবে বড্ড বেমানান। বেনিয়া হিসেবে নাম লেখানোর পর থেকেই বিতর্ক তাকে ছাড়ছে না। ম্যাচ ফিক্সিং আর বেটিং থেকে শুরু করে অর্থ পাচার, পুঁজিবাজারে অনিয়ম, এমনকি স্বর্ণ চোরাচালানের অভিযোগে সংবাদের শিরোনাম হয়েছেন বারবার। তবে শেয়ার কারসাজির দায় যে ভুল নয়, মঙ্গলবার তার প্রমাণ দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে অনিয়ম করেছেন সাকিব আল হাসান, তার পার্টনার আবুল খায়ের হিরু সহ মোট 7 ব্যক্তি ও প্রতিষ্ঠান। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত অস্বাভাবিক দাম বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের, যেখানে অনিয়মের নজির পেয়েছে BSEC। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে ইশাল কমিউনিকেশনকে। এরপরই 50 লাখ টাকার দায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের। 25 লাখ টাকা জরিমানা গুনতে হবে আবুল খায়ের হিরুকে। এছাড়া আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুব, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্ট সহ আরও এক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করেছে BSEC। এর আগেও সাকিব আল হাসান ও হিরুর বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ ওঠে। তবে এতদিন সাকিবকে কোনো জরিমানা করা হয়নি, উল্টো তিনি ছিলেন BSECর বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের দূত। আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সাকিব আল হাসানকে বিশেষ দূত থেকে বাদ দেয় BSEC। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 708 জনের পূর্ণাঙ্গ পরিচয় আর হাসপাতালের তথ্য দেওয়া হয়েছে। medicalinfo.dghs.gov.bd এই ঠিকানায় ভিজিট করে শহীদদের তথ্য পাওয়া যাচ্ছে। এতে নতুন করে কারো তথ্য সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সেক্ষেত্রে ওয়েব অ্যাড্রেসে ভিজিট করে নির্দেশনা অনুযায়ী তথ্য আপলোড করতে হবে। যাচাই বাছাই শেষে নতুন তথ্য সংযুক্ত করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। এর আগে শহীদ 1423 জনের পরিচয় পাওয়ার তথ্য জানায় শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংক্রান্ত উপকমিটি। সে তালিকা থেকে আরও কিছু সংযোজন বিয়োজনের কথাও বলা হয় তখন। এরই মধ্যে আন্দোলনে শহীদ 724 জনের পরিচয় প্রকাশ করে যমুনা টেলিভিশন। প্রবাসীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামী 1 মাসের মধ্যে এই সেবা চালু করা হবে। তিনি বলেন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রমবাজারে জট নিরসনে সরকার কাজ করছে। দেশের বিমানবন্দরগুলোতে প্রায়ই হয়রানির শিকার হন রেমিটেন্স যোদ্ধারা। এ নিয়ে অভিযোগের শেষ নেই।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরে সেবার মান উন্নয়নে আশার আলো দেখছেন প্রবাসীরা। মঙ্গলবার এ বিষয়ে সুখবর দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। নিজ মন্ত্রণালয়ে তিনি জানান, আগামী 1 মাসের মধ্যে বদলে যাচ্ছে প্রতিটি এয়ারপোর্টের চেহারা। ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। এ সময় বিভিন্ন দেশের শ্রমবাজার নিয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে 25%ই টাকা ফেরত পেয়েছেন। এছাড়াও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শ্রমবাজারের জট নিরসনেও কাজ করছে সরকার। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না। আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরেও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা জানাতে গিয়ে যে 87 জন প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সেক। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টারও বেশি সময় ধরে মতবিনিময় করেন তারা। বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান আর কূটনীতিক শাখার সদস্য শ্যামা ওবায়দ। জানা গেছে, মূলত দক্ষিণ কোরিয়া কিভাবে বাংলাদেশে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন ডক্টর মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে। ছাত্র বিপ্লবের পাশাপাশি শেখ হাসিনা সরকারের লুটপাট, দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে। সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে। বিগত 17 বছর যে দুর্নীতিতে এদেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয়, এদেশের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে আলাপ হয়েছে। পুরনো চেহারায় ফিরেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। সংঘাত হামলার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকা 3 দিনের অবরোধ শেষে আবারও স্বাভাবিক হয়েছে যান চলাচল। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ফিরেছেন সাজেকে আটকা পড়া পর্যটকরা। তবে নজরদারির মধ্যেও দীঘিনালা থেকে কয়েকজন পর্যটককে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাজেকে আগামী 3 দিন পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। অবরোধ শেষে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। বেড়েছে কর্মব্যস্ততা, কমেছে আতঙ্ক। সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় ফিরতে শুরু করেছে সাজেকে আটকে পড়া পর্যটকরা। শুরু হয়েছে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল। 72 ঘন্টা অবরোধের পর আজকে থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে। প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী দাঁড়া থাকবে, স্কোয়াডের সাথেও দুই পাশেই দাঁড়া থাকবে। আমাদের অনেক ভালো নিরাপত্তা দিচ্ছে, আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ সেনাবাহিনী প্রচেষ্টায় তাদের ইচ্ছায় আমরা সুন্দরভাবে আমরা এসে পৌঁছেছি খাগড়াছড়ি। স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার জনজীবন। হাট বাজার, মাঠঘাট ও অফিস আদালতে কাজে ফিরতে শুরু করেছেন মানুষ। খুবই দুর্বিষহ আমাদের দিনগুলো ছিল। ওখানে কোনো বিদ্যুৎ ছিল না, ওখানে পানির সমস্যা ছিল। ওখানে যখন ধর্মঘটটা ডাকা হয় তখন পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। পানি নাই, বিদ্যুৎ নাই, নেট নাই, খাওয়ার নাই, এমন পরিস্থিতি ছিল। বাইকের তেল নাই, এমন পরিস্থিতি ছিল যা বলার মতন না। কড়া নজরদারির মধ্যে চলমান আতঙ্ক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। চলছে উস্কানিদাতাদের তথ্য সংগ্রহে তদন্ত কার্যক্রম। তবে এত কিছুর মাঝেও তৎপর সন্ত্রাসী গোষ্ঠী। দুপুরে দীঘিনালা থেকে বেশ কয়েকজন পর্যটককে অপহরণের চেষ্টা করা হয়। আমরা সাজেক থেকে ফেরার পথে অপহরিত হয়েছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর চেষ্টায় আমরা উদ্ধার হয়েছি। এই পাহাড়ে কারা
কিডন্যাপিং বা অপারেশনে সম্পৃক্ত জড়িত এই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করবো এবং প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাঙামাটিতে আগামী 3 দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি জেলার সাজেক বেরিতে আগামী 3 দিন পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় 6 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে অভিযান চলাকালে ডুলাহাজরার মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় যৌথ বাহিনী। একটি দল রাত 12:30টার দিকে একটি বাড়ি ঘিরে ফেলেন তারা। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। কক্সবাজার সদর হাসপাতালে তানজিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেতকা গ্রামে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া ডাকাত দলের 3 জনকে আটক করা হয়েছে। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবরাখবর। এরই মধ্যে শুরু হয়ে গেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। সে সম্পর্কে আরও একটু জানবো বিস্তারিত। সহকর্মী আবদুল্লাহ তুহিনের কাছ থেকে যুক্ত হচ্ছেন নিউ ইয়র্ক থেকে। তুহিন, একটু জানাবেন অধিবেশনের সবশেষ আসলে কি তথ্য আপনার কাছে আছে, এবং সাইডলাইনে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের বিষয়েও একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি অবস্থা আমার পেছনের দৃশ্য দেখে বুঝতে পারছেন যে নিরাপত্তা ব্যবস্থা কতটা টাইট অবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে আজকে দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ মূল অধিবেশনের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিন হচ্ছে আজকে আমাদের বাংলাদেশিদের মূল আকর্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেনের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হবে 11টা থেকে 11:30টার ভিতরে। 15 মিনিটের সময় দেওয়া হয়েছে। সময়টা আগে বা পরে হতে পারে, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আরো পরেই হতে পারে। এবং সেই বৈঠকটি নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা কল্পনা চলছিল, শেষ পর্যন্ত সেই বৈঠকটি হবে কি না হবে না। তবে আজকে সকালেও তারা নিশ্চিত করেছেন বৈঠকটি একেবারেই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং নিশ্চিত করা হয়েছে। এবং সেই বৈঠকে বিভিন্ন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সহ ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক কিছুটা তিক্ততার সৃষ্টি হয়েছে, সেই বিষয়টির পাশাপাশি আমেরিকার মধ্যে একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশ কিভাবে আরো সহযোগিতাপূর্ণ বা আরো কিভাবে বিদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, বিশেষ করে R&D সেক্টরের জিএসপি সুবিধা কিভাবে আদায় করা যায়, সেই বিষয়টি ওই অল্প সময়ের বৈঠকে অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভারত নরেন্দ্র মোদী যখন তার সাথে বৈঠক করেছে, সেই বৈঠকে যেহেতু নিজেই তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, নানা বিষয়ে জো বাইডেনের কাছে তুলে ধরেছে, সেই বিষয়টিরও ব্যাখ্যা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে আছে। এইসব সবকিছু বিষয় নিয়ে হয়তো সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের পরেই বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব। তবে আমরা এখন আছি সেখানে জাতিসংঘের অধিবেশন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসবেন ওই সময় হয়তো আমরা ভিতরে যাওয়ার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ সহকর্মী আবদুল্লাহ তুহিন জানাচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের খবরাখবর। ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর আগ্রাসনে ভয়াবহ রক্তক্ষয়ী দিন দেখল লেবানন। টানা বোমা হামলায় 24 ঘন্টায় প্রাণহানি 550-ও বেশি, আহতের সংখ্যা 2000 ছুঁই। দর্শক, লেবানন পরিস্থিতি জানবো, সহকর্মী বাবু সাহা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাবু সাহা, এখনকার পরিস্থিতি একটু জানাবেন, এবং প্রবাসী বাংলাদেশিরা কতটা নিরাপদে কিংবা কতটা ঝুঁকিতে আছে সেসব একটু জানতে চাই আপনার কাছ থেকে। রবিন, স্থানীয় সময় ঠিক 3:15টায় কিন্তু ঠিক বৈরুতের খুব কাছাকাছি গোবারে এলাকায় একটি দ্বিতলা বিল্ডিং, সেখানে কিন্তু ইসরায়েল অ্যাটাক করেছে। এবং সেই অ্যাটাকে এখন পর্যন্ত এই দেশের গণমাধ্যম যেটা বলছে সেটা হলো যে 6 জন মারা গিয়েছে এবং 15 জন তারা আহত হয়েছে। এটা কিন্তু খুব বৈরুতের খুব কাছাকাছি। তো ইতিমধ্যে কিন্তু এই বৈরুতের খুব কাছাকাছি আক্রমণ করাতে স্থানীয় জনগণ সহ প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই আতঙ্কিত যে পরবর্তী পরিস্থিতি কোন দিকে ধাবিত হয় সেই বিষয়ে কিন্তু তারা অনেকটাই সন্দিহান, এবং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তেমনটাই কিন্তু ধারণা করছে বাংলাদেশি সহ স্থানীয় জনগণ। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও কিন্তু, যে বাংলাদেশ দূতাবাস যেহেতু
ইরানিয়ান এমবেসির কয়েকশো গজের মধ্যে, সেহেতু কিন্তু তারা নিরাপত্তাজনিত স্বার্থে এবং বিশেষ করে যদি এখন খোলা রাখে, সেহেতু কিন্তু বাংলাদেশিরা যদি এখানে সেবা নিতে এসে কোনো ধরনের আক্রমণের শিকার হয় বা ক্ষয়ক্ষতি হয়, সেই কারণে তারা কিন্তু বিকল্প কোনো উপায়ে প্রবাসীদেরকে সেবা দানের চেষ্টা করছে, বা দূতাবাসের যে হটলাইন হেল্পলাইন আছে সেগুলোতে কিন্তু তারা চালু রেখেছে। যদি কোনো প্রবাসী বাংলাদেশি কোনো ধরনের সমস্যা হয়, সেই ধরনের তারা যাতে যোগাযোগ করতে পারে, সেই ব্যাপারে দূতাবাস কিন্তু প্রবাসী কমিউনিটি সহ অন্যান্য যে বাংলাদেশি যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কিন্তু তারা যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে বাংলাদেশ দূতাবাসের যে শ্রম সচিব প্রথম সচিব আনোয়ার হোসেন, উনি জানিয়েছেন যে প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দূতাবাসে বিকল্প কোনো উপায়ে তারা প্রবাসীদের সেবা দান অব্যাহত রাখবে। অনেক ধন্যবাদ সহকর্মী বাবু সাহা জানাচ্ছেন লেবানন পরিস্থিতি। খবরাখবর আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।